নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে এই সময়। বলা হয় ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় গণতন্ত্রের 4টে পিলার থাম, তার মধ্যে একটা জুডিশিয়ারি। এই জুডিশিয়ারিকে রাজনীতি থেকে আলাদা করে রাখার জন্য বেশ কিছু শিল্ড ঢাল ভারতীয় গণতন্ত্রেই মজুদ, ভারতীয় সংবিধানের ভেতর মজুদ। কিন্তু তারপরও গত কয়েক মাসে দেখুন ভারতের রাজনীতি, বিশেষত পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকালে আপনারা দেখবেন বারবার রাজনৈতিক মঞ্চে আক্রমণ হয়েছে জুডিশিয়ারির বিরুদ্ধে। মানে শুধু বিচার ব্যবস্থার কথা বলছি না, অনেক ক্ষেত্রে বিচারকরা, মাননীয় বিচারপতিরা সরাসরি রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন। আবার উল্টো দিকে কোনো কোনো মামলায় কোনো কোনো মাননীয় বিচারপতির মুখে কখনো কোনো রাজনৈতিক নেতার প্রতি সরাসরি মন্তব্য যা তাকে বিদ্ধ করতে পারে, তাও কিন্তু আমরা দেখেছি। এই টানাপোড়েনের সময়ে কলকাতায় একটি অনুষ্ঠানে এক মঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, অত্যন্ত স্বাভাবিকভাবে আমাদের খুব কৌতূহল ছিল বিষয়টা নিয়ে। এবং মুখ্যমন্ত্রী তিনি কি বার্তা দিতে চান দুই প্রধান বিচারপতির সামনে, দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেখানে। মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি কোনো অভিযোগে যাননি, বরং আবেদনের রাস্তা নিয়েছেন। তিনি আবেদন করেছেন যে বিচার ব্যবস্থা যেন রাজনীতি মুক্ত হয়, রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা চেয়েছেন তিনি, সবার কাছে আবেদন করেছেন। এখন ইঙ্গিত এর ভেতরেই আছে এবং সমঝদারোকে লিয়ে ইয়ে ইশারা কাফি হ্যায়। মুখ্যমন্ত্রী কেন বলছেন বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব মুক্ত হোক? তাহলে কি তিনি কোথাও আস্থা হারাচ্ছেন, কোথাও এই ইঙ্গিত দিচ্ছেন যে বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকছে? এটা তিনি মনে করছেন না। আমাদের আজকে সন্ধ্যায় আমরা বিষয়টাকে এইভাবে রাখতে চাই যে এই সাম্প্রতিক অতীতে আমরা যা দেখেছি, রাজনৈতিক মঞ্চে আক্রমণের শিকার হয়েছেন বিচারপতিরাও, রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন। আমরা এভাবে দেখতে চাইছি যে রাজনৈতিক নেতারা কি ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি সুবিচার করছেন? এবং তার উল্টো দিকের ভিউ অবশ্যই এই টেবিলে স্বাগত। আপনাদের সঙ্গে আমাদের যারা অতিথি থাকছেন তাদের আলাপ করিয়ে দেওয়ার আগে আপনাদের দেখিয়ে নিতে চাই আজকের সেই অনুষ্ঠানের অংশবিশেষ এবং সেখানে কে কি বলেছেন তার কিছু গ্লিমসেস, তার কিছু অংশবিশেষ যা আপনাদের আমাদের এই আলোচনার মূল কারণ, মূল ভিত কিসের ওপরে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে সাহায্য করবে। আসুন দেখে নিই। Judiciary must be pure, absolutely pure, honest, secret. দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সামনেই বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে ফের একবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় বিচার ব্যবস্থায়। First, I want to apologize to mention this to all of you. It is not my intention to humiliate or manhandle to anyone. My kind submission that please see no political biasness in judiciary. Let the people do the puja like Sanskrit. You know, they say sometimes puja, sometimes for all the caste, all the creed, all the community, all the people. শনিবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম সহ হাইকোর্টের অন্য বিচারপতিরা। সেই মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে রাজনৈতিক শ্লেষ ধরা পড়েছে। সম্প্রতি একাধিক ইস্যুতে বিজেপি সহ বিরোধীরা বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরুদ্ধে। একাধিকবার হাইকোর্টের নির্দেশে বেশ ক্ষুব্ধ রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক কড়া নির্দেশ দেওয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও সরব হতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? বিজেপি বললেই বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে। বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে। শনিবার এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দেশের প্রধান বিচারপতি সংবিধানের নৈতিকতার কথাও তুলে ধরলেন। Constitutional morality gives you a unifying constitutional ethic, so every Indian citizen can think as she wishes to think. Every Indian citizen can speak as she wishes to speak. Every Indian citizen can worship
as they intend to worship. Every Indian citizen is entitled to follow whoever they want to follow. Every Indian citizen is entitled to eat what she or he wants to eat. Every Indian citizen is entitled to marry whoever she or he wants to marry or not marry at all. কখনো গোমাংস খাওয়া নিয়ে বিজেপি নেতাদের নিদানে বিতর্ক, কখনো ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। এমনকি কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর গায়ে রং নিয়েও বিজেপি সাংসদকে মন্তব্য করতে শোনা গেছে। এই আবহে দেশের প্রধান বিচারপতির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনজীবী মহল। আদালতকে ন্যায় এবং বিচারের মন্দির ভেবে বিচারক বা বিচারপতিদের দেবতা ভাবা ভুল বলে মনে করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। Too very often, when we are addressed as honor and we are addressed as lordships or ladyships, there is a very grave danger, and people say that, well, the court is a temple of justice. There is a grave danger that we perceive ourselves as the deities in those temples. Therefore, speaking for myself, though I have my own set of personal values which are deeply personal to me. কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 200 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকেলেই কলকাতায় আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শনিবার দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরেও পুজো দেন দেশের প্রধান বিচারপতি। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা। আমাদের আজকের এই আলোচনায় টেবিলে যারা যারা থাকছেন সেই অতিথিদের সঙ্গে এক এক করে আপনাদের আলাপ করিয়ে দিই। রাজ্য বিজেপির তরফ থেকে সর্বরী মুখোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমি বাদিক থেকে আপনাদের সঙ্গে আলাপ করাচ্ছি। রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ, আমার ঠিক ডান দিকে প্রদেশ কংগ্রেসের তরফে সুমন রায়চৌধুরী, তারপরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষাণু মিত্র এবং তারপরে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। আমি আগেই বলেছি যে আমরা বিচারপতিরা কি বলছেন, বিচারপতিরা কিভাবে কাজ করছেন এই নিয়ে প্রধান বিচারপতি তার মন্তব্য করতে পারেন, বা বিচারপতিদের কাছে, বিচার ব্যবস্থার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী তার আবেদন রাখতেই পারেন। কিন্তু আমরা যে আলোচনা করব সেই আলোচনাটা এই টেবিলে আনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেভাবে রাজনৈতিক মঞ্চে বিচারপতিদের আক্রমণের মুখে পড়তে দেখেছি সেই সংস্কৃতি কিভাবে তৈরি হলো এবং এই সংস্কৃতির পরিণতি কি, এটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য দেখার। আর যখন মুখ্যমন্ত্রী বলছেন প্রধান বিচারপতিকে সামনে রেখে, মানে সামনে বসে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, যে আমি চাই বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজনীতি নিরপেক্ষভাবে কাজ করুক, কোথাও একটা এই ইঙ্গিত কি বহন করছে না এই বার্তা যে তিনি মনে করছেন না, তিনি আশঙ্কা করছেন রাজনৈতিক প্রভাব থাকছে? আর আশঙ্কা কেন, তিনি তো রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি আক্রমণই করেছেন। আমি রাজনৈতিক প্রতিনিধিদের কাছে যাওয়ার আগে, রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে যাওয়ার আগে, শামীম আহমেদ তিনি বিশিষ্ট আইনজীবী এবং আমি ধরে নিচ্ছি যে তিনি বিচার ব্যবস্থার প্রতিনিধিত্ব করছেন এখানে এই টেবিলে। আমি শামীম সাহেবকে আগে প্রথম এই প্রশ্নটা করতে চাই, রাজনৈতিক নেতারা এই রাজ্যে, বিশেষ করে এই ঘটনা সব থেকে বেশি আমরা এখানেই দেখেছি, রাজনৈতিক নেতারা কি সুবিচার করছেন বিচার ব্যবস্থার প্রতি? রাজনৈতিক নেতারা বিচার ব্যবস্থার প্রতি সুবিচার করছেন না অ্যাপারেন্টলি, তেমনই আমার মনে হয়। বিশেষ করে যারা ক্ষমতাসীন তারা, আমরা একটু পেছন দিকে আমার দেখলে আমাদের এই অভিজ্ঞতার মধ্যে আছে যে বিচার কেনা যায় এমন মন্তব্য করতে শুনেছি মুখ্যমন্ত্রীকে। আদালতের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, আদালতের নলেজে নিয়ে এসেছি এই ধরনের ঘটনা, এবং তাই নিয়ে একটা প্রসিডিংস ড্রপ হয়েছে হাইকোর্টে, আমাদের কলকাতা হাইকোর্টে। ফলে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা আরও অনেক বেশি সাবধানী হবেন এবং রেসপন্সিবল স্টেটমেন্ট করবেন, তা আমরা আশা করব। তার কারণ বিচার ব্যবস্থা যদি আমরা লাস্ট রিসোর্স ধরি, যে কোনো মানুষ আলটিমেটলি যদি কখনো কোথাও সমস্যা হয়, যখন অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভ কাছ থেকে তাদের বিচার পায় না, তখন আলটিমেটলি বিচার ব্যবস্থার কাছে চলে যায়। যদি বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা চলে যায়, তাহলে একটা অ্যানার্কি তৈরি হবে। কিন্তু শামীম সাহেব আমাকে একটা কথা বলুন, যে মুখ্যমন্ত্রী বলছেন বিচার ব্যবস্থা যেন রাজনীতি নিরপেক্ষ হয়, তিনি একবার অভিযোগ করেননি সরাসরি ওই মঞ্চে দাঁড়িয়ে যে বিচার ব্যবস্থা রাজনৈতিক নিরপেক্ষ নয়, সেই অভিযোগ তিনি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে করেছেন।
আজকে করেননি, কিন্তু আবেদনটা রেখেছেন। তার মানে কোথাও তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি রাজনৈতিক নিরপেক্ষ বিচার ব্যবস্থা দেখছেন না। রাজনৈতিক আপনি কি মনে করেন এখন সেই অবস্থায় এসছে, সেই জায়গায় পৌঁছেছে বিচার ব্যবস্থা যেখানে রাজনৈতিক নিরপেক্ষ বিচার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না? শুনুন, বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম বললেন এরকম ব্যাপারটা নয়। বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে সারা ভারত কারণ আছে কি, মানে আমি জানতে চাইছি যে ইজ দিস আ ভ্যালিড আর্গুমেন্ট অর আ বেসলেস আর্গুমেন্ট? যখন পশ্চিমবঙ্গের নিরিখে যদি রাজ্য সরকারের বিরুদ্ধে বা তার কোনো মন্ত্রীর বিরুদ্ধে রায় দিলে তিনি প্রশ্ন তোলেন, তাহলে তার আর্গুমেন্টটা ভ্যালিড নয়। কারণ সেখানে যদি বিচার ব্যবস্থা নিরপেক্ষভাবে তথ্যের ভিত্তিতে জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করে যদি কোনো বিচার দেয়, মুখ্যমন্ত্রী 1000 বার বললেও তিনি ভ্যালিড আর্গুমেন্ট করবেন না। কিন্তু তাই বলে আমি এই কথা কখনোই বলতে চাইছি না যে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কোথাও ওঠেনি। প্রশ্ন উঠেছে, আমরা প্রশ্ন তুলি, এবং প্রশ্ন তুলি এই কারণে যাতে বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকে। কিন্তু এই কথা কি আজকে মুখ্যমন্ত্রী বলতে পেরেছেন? মুখ্যমন্ত্রী যাকে নিয়ে বলেছেন যে বিজেপির তে জয়েন করেছেন এবং তিনি আদালতে থাকা অবস্থাতেই, বিচারপতি থাকা অবস্থাতেই এই ধরনের ঘোষণা করছেন, তিনি কি যে বিচারগুলো দিয়ে গেছেন সেই বিচারগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন? সেখানে কি অন্য কোনো রায় হয়েছে? এক্স্যাক্টলি। আমি একটু আপনি এই যে পয়েন্টটা দিয়েছেন শামীম সাহেব, আপনি যে পয়েন্টটা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী বা তার দলের কোনো বিরুদ্ধে রায় গেলেই তিনি যদি বলেন যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা, তাহলে এটা ভ্যালিড আর্গুমেন্ট নয়। এই পয়েন্টে আমি কিষাণ আপনার কাছে আসব যে যখনই ব্যাপারটা বিরুদ্ধে যাচ্ছে দলের, তখনই বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, এটা বিচার ব্যবস্থা নিয়ে রাজনীতি নয়। অর্থদা, আমি এক্সপেক্ট করছিলাম যে যাকে তুমি বা যাদেরকে তুমি রাজনীতির ঊর্ধ্বে বলে বক্তব্য নিলে, তাদের বক্তব্যটা প্রকৃতপক্ষে রাজনীতির ঊর্ধ্বে থাকবে, কিন্তু দুঃখের বিষয় যে সেটা রাজনীতির ঊর্ধ্বে থাকলো না। কেন কি সাদাকে সাদা বা কালোকে কালো স্পষ্টভাবে বলার সৎসাহস দেখলাম না। বিষয়টা হচ্ছে যে তৃণমূল, আমি আমি যা বলেছি স্পষ্ট বলেছি, আমি লুকিয়ে বলিনি। আমার বক্তব্য হচ্ছে যে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করার অধিকার কি শুধু তৃণমূল কংগ্রেসের বাইরের লোকেদের আছে? তৃণমূল কংগ্রেসের জন্য আলাদা আইন কি আছে? সে কথা আমি বলি। আমি অন্তত আমার কানে যেটা এসছে আমি সেটাই মনে করি। সার্বিকভাবে ভারতবর্ষতে গত 10 বছর, বিশেষ করে 2017 থেকে আজকে 2024 অবধি, বিভিন্ন অবিজেপি দল বারংবার তাদের নেতৃত্ব থেকে এই অভিযোগটা করা হয়েছে। আমরা দেখেছি যে বিশেষ বিশেষ জাজমেন্টের পর সর্বোচ্চ আদালতের যিনি আমাদের চিফ জাস্টিস, তিনি রিটায়ার করার পর একটা কুলিং পিরিয়ড, এতদিন আমরা দেখেছিলাম এই বড় বড় পদগুলোতে রিটায়ারমেন্টের পর কোনো একটা সরকারি অনুগ্রহ নেওয়ার আগে একটা কুলিং পিরিয়ড থাকে। সেই কুলিং পিরিয়ডটাও রাখার তারা সেই সৌজন্যটা দেখাবার প্রয়োজন বোধ করছে। সরাসরি রাজনৈতিক কোন একটা দলের ঘনিষ্ঠ হয়ে তিনি পদ নিয়ে নিচ্ছেন, বড় বা ছোট কোনো সরকারি পোস্ট নিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো রাজনীতির লোক, উই ক্যান অ্যাফোর্ড টু, যেটা তুমি বলার চেষ্টা করলে যে আমরা বিচার ব্যবস্থার প্রতি সুবিচার করার জন্য আমরা নেই। আমি এখানে সুবিচার একজন পলিটিশিয়ান হিসেবে আমার থেকে এক্সপেক্টেড নয় যে আমি একদম মাপকাঠি দাড়িপাল্লা ওজন করে বিচার দান করব, কিন্তু যাদের থেকে এক্সপেক্টেড, এক মিনিট, যাদের থেকে এক্সপেক্টেড যে তারা একদম দেশের সংবিধান, আইন, এইগুলো আইপিসি মেনে কথা বলবেন এবং বিচার দান করবেন, তারা যখন মোটিভেটেড হয়ে তারা দেখছি এজলাসে যেই আইনের বিধান মেনে যেই কথাগুলো খাতায় লিখতে পারছেন না, সেইগুলো বক্তব্যের মাধ্যমে সান্ধ্য আলোচনা, টেলিভিশন কন্টেন্ট দিচ্ছেন অনৈতিকভাবে, অযাচিতভাবে, এবং সেই নিয়ে দিনের পর দিন টেলিভিশনে আলোচনা হচ্ছে। একটা পয়েন্ট ক্লিয়ার করে নি কৃষ্ণ, আপনি কি বলতে চাইছেন ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম পলিটিশিয়ান? আপনি বলছেন I said as a political worker, as a political activist, I can afford to be unethical, I can afford to be legally wrong. That এটা, as a political activist I can afford to be, but a judge
sitting on the chair of a judge cannot do that. আচ্ছা, আমি এবার সর্বোপরি আপনার কাছে ফিরে আসি। এবার আপনি বলুন, একজন বিচারপতি তিনি বিচারপতি চেয়ারে বসে একটা বিচার করছেন, সেখানে আজকাল তো যে কোনো জিনিস, যে কোনো রাজনৈতিক ঘটনা কিছুক্ষণের মধ্যে দু একদিন কয়েক ঘন্টার মধ্যে দেখা যায় আদালতে চলে যায়। ফলে আদালতের সামনে বিচারের জন্য যে বিষয়টি এসছে তাতে পলিটিক্যাল কালার এটা কোনো নতুন ব্যাপার না, এখন খুব আকছার হচ্ছে। ফলে একজন বিচারপতি তার সামনে পলিটিক্যাল কালার আছে এরকম ঘটনা তিনি বিচার করছেন, আবার তিনি বিচারপতি পদে ইস্তফা দিয়ে কোনো রাজনৈতিক দলে জয়েন করছেন। এই ধরনের ঘটনা ঘটার পর সেই অর্থে তো মুখ্যমন্ত্রী যথেষ্ট বিনয়ের সঙ্গে তার আবেদন রেখেছেন। না মানে বিষয়টা মুখ্যমন্ত্রী কতটা বিনয়ের অবতার সেইটা নিয়ে তো আমাদের আলোচনা নয়। এক, দুই হচ্ছে তৃণমূলের নতুন নাম কোর্টের দুয়ারে সরকার, তাদের প্রত্যেকটা বিষয় নিয়ে তারা কোর্টে যান, তারা কোর্ট তাদেরকে কি রায় দেন সেটা তারা সবাই জানেন, তাদের প্রতিনিধি আছেন, সেটা নিয়ে আমরা ঝগড়া করব না। এখন কথা হচ্ছে যে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমরা চাইবো যে নিরপেক্ষ থাকুক। এই শব্দটা নিরপেক্ষ, এই শব্দটা রাজনীতিতে নিরপেক্ষ শব্দটা ভীষণ একটা মানে বিচার ব্যবস্থা নিরপেক্ষ শব্দটাই শেষ কথা না, কিন্তু মুশকিল কি হয়, ধরুন সেই বিচার ব্যবস্থাটা যদি শাসক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন কিন্তু বিচার ব্যবস্থাটার উপরে চূড়ান্ত একটা না, আমি একদম স্পেসিফিক করেছি সর্বোপরি আপনাকে প্রশ্নটা করার সময়, যখন দেখছি যে বিচারপতি শাসক দলের বিরুদ্ধে রায় দিচ্ছেন তিনি স্বেচ্ছাবসর নিয়ে বিজেপিতে গিয়ে যোগদান করছেন, তখন তো বলার সুযোগ আরো আসে, তখন তো সন্দেহ প্রকাশের সুযোগ আসে। না, এটা আমার মনে হয় একটা মানুষ তিনি যতক্ষণ তার চেয়ারে রয়েছেন, তারপরে তার অবসর নেবার পরে তিনি বই পড়তে পারেন, কবিতা লিখতে পারেন, তিনি সমাজসেবা করতে পারেন, তিনি রাজনীতিও করতে পারেন, করতেই পারেন। এই যে করতে পারেন, এটা যেহেতু তিনি বিরোধী দলের সঙ্গে যুক্ত হলেন তাই এত কথা, তা না হলে এত কথা উঠতো না। এমন ভাবে বলছেন যে সর্বোপরি আমাকে ধরে নিতে হবে যে কখনো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা সূচক মন্তব্য কোন বিজেপি নেতা কোনোদিন করেননি। যেটা কিষাণ আগেই বলেছে যে অনেক রাজনৈতিক দলের অনেক নেতাকে আমরা দেখেছি যে রায় পছন্দ না হলে তারা বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন। দেখুন পশ্চিমবঙ্গে এখনো আপনি এইভাবে বলতে পারেন তৃণমূল কংগ্রেস যেভাবে করছে ওইভাবে কে কবে করেছেন সেটা আলাদা, না, শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে যে বিজেপি এখন এই মুহূর্তে বিজেপি বা গত 10 বছরের বিজেপি তারা কি করেছে, তারা প্রত্যেকবার তাদের বিভিন্ন রকম তাদের আন্দোলন করতে দেয়া হয় না, তাদের দুর্গাপুজোতে ভাষণ বন্ধ করে দেয়া হয়, তারা কোথাও গিয়ে একটা মিটিং করবে, মিছিল করবে, তা করতে দেয়া হয় না, তাদের কোর্টে যেতে হয়। এমনকি আমরা দেখেছি যে আমরা কোথাও গিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে যেতে গেলেও আমাদের পারমিশন নেই, মানে বিরোধী দল হিসেবে পারমিশন নেই, কোর্টের পারমিশন, অতএব সেই কোর্টের পারমিশনটা নিয়ে আমরা যখন কোর্ট যদি বিজেপিকে পারমিশন দেয় কোর্ট খারাপ হয়ে গেল, আপনি এটা বলতে চাইছেন? কোর্ট বিজেপিকে পারমিশন দিলেই কোর্ট খারাপ, এবং সেই কারণেই তো বলা যে নিরপেক্ষ থাকুন। কোর্টের কাছে গিয়ে চাওয়া কি যেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে ওরা করে ওইখানেই আমাদের করতে হবে? না, শুধু তাই, এই ধরনের চাওয়া আদালতের সামনে রেখে আপনারা দেখুন যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতা যা করেন শুধু পলিটিক্যাল ইন্টারেস্টে করেন, তাদের সামনে পলিটিক্যাল ইন্টারেস্ট ছাড়া আর কোনো কিছু ভ্যালিড ইন্টারেস্ট থাকে না। তারা বদল করে না যে বিচার ব্যবস্থা এ নিয়ে উচ্চতায় উঠবে না নিচে নেমে যাবে। ভারতীয় জনতা পার্টি বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত আস্থাবান, এটা এখানে আলোচনা করলেও আস্থাবান, আলোচনা না করলেও, এবং বিরোধীরা তৃণমূল কংগ্রেস আস্থাবান নয়। তৃণমূল কংগ্রেস ততক্ষণ আস্থাবান যতক্ষণ রায়টা তাদের পক্ষে, রায় তাদের বিপক্ষে কংগ্রেস আস্থাবান নয়। না দেখুন, রায় তাদের বিরুদ্ধে গেলে পরেই এই একই প্রপার্টি কংগ্রেসেও আছে, তখন গিয়ে বিচারপতি অবধি। এই রাজ্যে কংগ্রেসের জোট সঙ্গে সিপিএম, আমার মনে আছে সিপিএম এর প্রবীণ নেতার সেই মন্তব্য একজন বিচারপতির নাম করে লালা বাংলা ছেড়ে পালা, কিন্তু সেই দায় তো অবশ্যই কংগ্রেসের উপর না। কিন্তু এখানে সুমন আছেন, সুমন, বিজেপি কখনো বিচার ব্যবস্থার বিরুদ্ধে কখনো কোনো কি বলবো তাকে দাগিয়ে দেওয়ার মতো কোনো মন্তব্য কোনোদিন করে না, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রপার্টি। আপনি কি বলবেন? দেখুন, বিজেপির আমলেই তো আমরা প্রথম দেখেছিলাম সুপ্রিম কোর্টের বিচারপতিরা বেঞ্চি নিয়ে রাস্তায় বসে পড়েছিল এবং সাংবাদিক বন্ধুদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেছিল, তাদের চাওয়া পাওয়া নজিরবিহীন, শর্টকামিং। সেই জন্য আমি মোটেই, ইতিহাসে নেই। হ্যাঁ,
তাই সেই জন্য আমি এটা কখনোই বলতে পারবো না যে বিজেপি প্রচণ্ড আস্থাবান। আবার বিজেপির আমলেই তো আমরা দেখেছি যে একজন বিচারপতিকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো, আঙুলটা কিন্তু উঠেছিল আজকে যারা কেন্দ্রের শাসক দল তাদের বিরুদ্ধে এবং তাদের প্রচণ্ড প্রমিনেন্ট নেতৃত্বের বিরুদ্ধে। সেই জন্যে বিজেপি বিজেপির কোন নেতা আইন কোনো ব্যবস্থার রাজনৈতিক মঞ্চে প্রতি দাঁড়িয়ে, সভা মঞ্চে দাঁড়িয়ে কোনো বিচারপতিকে রাজনৈতিকভাবে আক্রমণ করছেন, রাজনীতিক উদ্দেশ্য প্রণোদিত রায় বলে কোনো রায়ের সমালোচনা করছেন, এরকম কোনো ইতিহাস আপনার মনে পড়ছে, সাম্প্রতিক ইতিহাস? দেখুন, আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলছি, বিজেপি এখানে সেই অবস্থানে নেই, বিজেপি ঠিক উল্টো অবস্থানে আছে। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় আইন ব্যবস্থাকে আক্রমণ করবেন, আর বিজেপি সেই আইন ব্যবস্থার কাছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে আক্রমণ করছেন তার বিরুদ্ধাচরণ করে উল্টো সুযোগটা নেওয়ার জন্যে। একটা রাজ্য, আপনি ভেবে দেখুন, ছোট্ট জিনিস, এবার আমি তৃণমূলের ক্ষেত্রে বলছি, একটা রাজ্য সে যে রাজনৈতিক দলই হোক, মিছিল, মিটিং, ধর্না, কে ভাত খাবে, কে ফ্রাইড রাইস খাবে, কে চাউমিন খাবে, সব কিছুর জন্য আদালতে যেতে হচ্ছে। কেন? আপনারা বাংলার শাসক দল, আপনারা বিজেপিকে এই আইন ব্যবস্থাকে ব্যবহার করার সুযোগটা কেন দিচ্ছেন? আচ্ছা, আমি একটু প্রথম কথা না, লাস্ট একটা লাইন দিয়ে আমি শেষ করব। কেন বিচারপতিদের বিরুদ্ধে আঙুল উঠবে না? আজকে আপনি বলুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এত আলোচনা, এত দিগন্তকারী, উনি নাকি সিদ্ধান্ত ভার্ডিক্ট শুনিয়েছেন, দুম করে ছেড়েই কেন্দ্রের শাসক দলে জয়েন করলো। কেন কেন বিচারপতিদের বিরুদ্ধে আঙুল উঠবে না? কিন্তু আমি সর্বোচ্চ সম্মান রেখে একটা কথাই বলবো, যেটা জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় বললেন, যেমন ওনাদের ভগবান মেনে নেওয়ার কোনো কারণ নেই, তেমন আবার ওনাদের প্রতি কিন্তু সর্বোচ্চ সম্মান দেখানোরও প্রয়োজন রয়েছে, যেটা অনেক সময় দেখুন, নিউট্রালি বলছি, অনেক রাজনৈতিক দল করতে পারেন না। আজকের আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা একটা আশঙ্কার জায়গা। একটু আগে যখন শামীম সাহেব প্রথম শুরু করেছিলেন, উনি বলছিলেন যে যদি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা টুলে যায় তাহলে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে। এই যে কালচার, এই যে সংস্কৃতি, রাজনৈতিক মঞ্চ থেকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, বিচারপতিদের প্রশ্নের মুখে ফেলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় বলে সমালোচনা, এই সংস্কৃতিটা ওই আশঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। বিশ্বজিৎ, আমি যেটা জানতে চাই, একটা সাধারণ হিসেব হচ্ছে রাজনৈতিক নেতা রাজনৈতিক ইন্টারেস্ট বুঝেন, তার কাছে আর কোনো কিছু ইন্টারেস্টেড তিনি নন। তিনি রাজনৈতিক ইন্টারেস্টে যদি মনে হয় যে ধরো যাক ইলেকশনের সামনে কোনো নেতার শাস্তি হয়ে গেল, কোনো এমন রায় যাতে একটু ফেস লস হলো দলের, সামনে নির্বাচন, সরাসরি আদালতকে আক্রমণ করো, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু এসকেপ অর টু সেভ দ্য সোল। আমার কথা হচ্ছে এটাই একমাত্র কারণ এই রাজনৈতিক আক্রমণের? না, এটা নয়। কারণ আমরা দেখেছি, যদি কবি শুধু লিখতেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেটা শুনতে ভালো লাগতো, কিন্তু রাজনৈতিক নেতা যদি বলেন বা মন্ত্রী যদি বলেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেটা অবিশ্বাস তৈরি করে। যদি বলে লালাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিতে হবে, সেটা একজন রাজনৈতিক বিদ যখন বলছে, সেটা কিন্তু তিনটে জিনিস তুলে ধরে। এক হচ্ছে রাজনৈতিক শিক্ষার অভাব, কারণ সরাসরি যখন সংবিধান এবং আইন ব্যবস্থাকে আক্রমণ করছে, তাকে মনে রাখতে হবে ভারতবর্ষের নাগরিক হিসাবে সম্মান করাটা তার ফান্ডামেন্টাল ডিউটিস। এবং দ্বিতীয় হচ্ছে কনস্টিটিউশনাল ইলিটারেসি, সংবিধানটাকে জানে না, সংবিধানটাকে মানে না, অথচ জনপ্রতিনিধি তারা এই কাজ করে। তৃতীয় হচ্ছে, একটু আগে কথা হলো রাজনৈতিক নিরপেক্ষতা। এই রাজনৈতিক নিরপেক্ষতা কি বিচার ব্যবস্থায় আছে? যদি থাকে, এই ন্যারেটিভস তৈরি হলো কেন? আমি জানি না সবার মধ্যে এই ন্যারেটিভস আছে কিনা। কোনো রায় যখন জাজমেন্ট আসে, বলে সুপ্রিম কোর্টে যাচ্ছে, ওখানে তো সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে রায় দেবে, রাজ্যে আসছে আবার হাইকোর্টে, এখানে তো শাসকের হয়ে রায় দেবে। এই ন্যারেটিভসটা তৈরি হলো কেন? এটা তো রাজনীতিবিদরা করছেন, এবং আমি তোমাকে রাজনীতিবিদরা তাদের উদ্দেশ্যে করছেন, এটাই মূল আর্গুমেন্ট। আমি পার্থতা আরো একটা বলছি, যে আজকে এই কথা তো আমরা বলতে পারি, আজকে প্রধান বিচারপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তার থেকে বোঝা যায় যে জুডিশিয়ারি ইন এ ক্রস রোড। তার কারণ হচ্ছে কনস্টিটিউশনাল এথিক্সের কথা মনে করালেন শুধু একটা জিনিস বলার জন্য, রাইট টু ফ্রিডম।
তিনি আলাদা করে বিচ্ছিন্নভাবে আমরা ওই বললেন। আলোচনাটা একদম শেষে গিয়ে করব। আলাদা করে ওটা আমি বললেন। আলাদা আলোচনার জন্য খাবার রেখেছি স্বাধীনতা, বিষয়টি। বলার স্বাধীনতা, আমার মূল জীবন প্রশ্ন ধারণের হচ্ছে স্বাধীনতা। রাজনৈতিক নেতারা সচেতনতা, দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন কিনা, রাজনৈতিক কারণে শুধু পলিটিক্যাল ইন্টারেস্টের সামনে রেখে একজন বিচারপতিকে আক্রমণ করে তারা কি সমাজের উপকার করছেন, দেশের উপকার না করছেন? না, এটা কিন্তু রাজনৈতিক নাম্বার বানানো, কর্মীদের মানে Exactly, আমি বিবিধ সেটাই করা। জানতে চাইছি, আমি নাম্বার এটা বানানোটাই বলছি, উদ্দেশ্য কিন্তু সেখানে। সবাই নয়, সব রাজনৈতিক নেতা নয়, অনেক রাজনৈতিক নেতা আছে যারা দায়িত্বশীল। যদি একবারে সার্বিকভাবে বলে দেওয়া হয় এটা ভুল হবে মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাব, কিন্তু একই সঙ্গে আজকে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কতগুলো বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি এক জায়গায় তার বক্তব্যের মধ্যে বলেছেন, গিভ ইউর জাস্টিস বা গিভ ইউর অর্ডার বাট ডোন্ট বি, গিভ ইউর জাজমেন্ট বাট ডোন্ট বি জাজমেন্টাল। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে কখনো কখনো, একটু আগে কৃষাণও তার বক্তব্যে বলেছিলেন, একজন বিচারপতি তিনি লেখার সময় রায়ে যা লিখছেন না, মুখে বলছেন, এবং তার এই বক্তব্য সংবাদ মাধ্যমে আসছে, যে বক্তব্যটা সরাসরি কড়া ভাষায়, তীব্র ভাষায় বিদ্ধ করছে কোনো রাজনৈতিক নেতা বা দলকে। এই বিতর্কটা কিন্তু সাম্প্রতিক সময় তৈরি হয়নি, এটা একেবারে বলা যাবে না। আজ এক মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনাটা শুরু করেছিলাম, মুখ্যমন্ত্রী যে আবেদন সেখানে রেখেছেন, আবেদনে আমি বলবো, সেই আবেদনটাকে সামনে রেখে, সেটাকে সামনে রেখে তিনি কি ইঙ্গিত করলেন, সেটাই ছিল আমাদের আলোচনার প্রাথমিক বিষয়। কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি তার বক্তব্যের মধ্যেও অনেক সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে একটা, যেটা তিনি মূলত বিচারপতিদের উদ্দেশ্যেই বলেছেন, যেখানে তিনি বলেছেন গিভ ইউর জাজমেন্ট বাট ডোন্ট বি জাজমেন্টাল। ওনার মুখেই শুনুন। I would rather recast the role of the judge as is server of the people. And when you regard yourselves as people who are there to serve others, then you bring in the notion of compassion, of empathy, of judging others but not being judgmental about others, allowing other people to lead the lives as they lead. বেশ, আমি আবার শামীম সাহেব আপনার কাছে প্রথম জানতে চাই একটা বক্তব্য ছিল ছোট্ট এই বিষয়ে জাজমেন্টাল অ্যান্ড জাজমেন্ট সব কিছু মিলে আমি একজন সাধারণ মানুষ, একজন লেম্যান হিসেবে আমি তিনটে ইনস্ট্যান্স দিচ্ছি পার্থদা। রাহুল গান্ধীর যখন সাংসদ পদ খারিজ হয়েছিল, এটা শুধু কংগ্রেস দল নয়, সমাজকর্মী থেকে সংবাদ মাধ্যমের একাংশ এটা কিন্তু পরিষ্কার বলেছিল, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে আইন ব্যবস্থার ওপরে একটা চাপ তৈরি করা হয়েছে রাহুল গান্ধীর যখন সাংসদ পদ খারিজ হয়েছিল। এক, দু নম্বর, সারা বাংলায় প্রথম এফআইআরটা আমি করেছিলাম রায়গঞ্জ থানাতে, যখন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী সম্বন্ধে একটা কুৎসিত কথা বলেছিল, সেই বিষয়ে কোর্টে অ্যাপিল করা হয়েছিল। আমি ডকুমেন্টস যদি আপনারা চান আমি দিয়ে দিতে পারবো, কিন্তু সেইটাকে এনাফ ইম্পর্টেন্স কিন্তু জুডিশিয়ারি মানে দেয়নি। আপনি জাস্ট উদাহরণ হিসেবে রাখছেন, আপনি প্লিজ সুমন, আপনি উদাহরণ হিসেবে রাখছেন যে বিচারপতি বা মাননীয় বিচারক যারা রয়েছেন লোয়ার কোর্টে, তাদের প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বার্তা, গিভ ইউর জাজমেন্টস বাট ডোন্ট বি জাজমেন্টাল। কিন্তু এরকম অনেক উদাহরণ আছে যেখানে আপনাদের অভিযোগ কংগ্রেস কি বিধবা, এটা বিজেপি কংগ্রেস বলেছে। ছাড়াও রাজ্যে বা দেশে অনেক দল আছে, কিন্তু শামীম সাহেব এর থেকেই তো তৈরি হয় আমি আপনি যেরকম কংগ্রেসের ক্ষোভের কথা বলছেন, এখানে কৃষাণু তাদের ক্ষোভের কথা বলবে, বিজেপিরও হয়তো আছে, কিন্তু বিজেপি তো সেসব বলেন আবার প্রকাশ্যে, সর্বরি একটু আগে বলেছেন। কিন্তু শামীম সাহেব, এই যে অভিযোগটা, আপনার কি মনে হয় যে কোনো যুক্তিসঙ্গত কারণ থাকার কারণেই আজ প্রধান বিচারপতি পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বললেন? এটা তো বার্তা তো সরাসরি বিচারপতি। আসলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, তার সঙ্গে এটা একেবারে একসঙ্গে জড়িয়ে আছে। তার কারণ হচ্ছে যে একজন যখন বিচারক বিচার দেন, তখন আমরা বলি সিন টু হ্যাভ বিন ডান, বিচারটা হয়েছে সেটা যেন বোঝা যায়, দেখা যায়। যদি জাজমেন্টাল হন, তাহলে কারো একটা মনে হতে পারে যেটা বোধহয় পক্ষপাত দুষ্ট হলো, যার বিপক্ষে যাচ্ছে। ফলে এই ধরনের রিমার্কস রাখ করে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে ইউ সে ইন দ্য অর্ডার। বার্তাটা তো তাহলে প্রধান বিচারপতি দিলেন, তার মানে তিনি কোথাও এইটা বোঝাতে চাইলেন যে এই ধরনের ঘটনা ঘটছে। এইটা যখন বললেন, তখন উনি আবার একই সঙ্গে যেটা শুরু করেছেন যে বিচারকের কি ভূমিকা নেওয়া উচিত, সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিচারটা কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে সেটাও উনি ব্যাখ্যা করেছেন। এখন পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রাষ্ট্র ব্যবস্থা, আমি আশা করি আবার বলবেন না যে আমি নিরপেক্ষ নই, তারা
মানুষের কনফিডেন্স দিতে ফেল করছে, সেখানে বিচারক মানে মানে যদি বিভিন্ন বিষয় নিয়ে রিসেন্ট টাইমসে যদি এখন ইউটিউবে দেখা যায় যে মন্তব্যগুলো করেন, তার হয়তো সেই ভাষায় রিফ্লেক্টেড হচ্ছে না অর্ডারে, কিন্তু সেটাই যাচ্ছে। এখন সেটা নিয়ে যদি কেউ একটা তুলে ধরে একটা প্রশ্ন তুলে দেন, তাহলে এই ধরনের কথা উঠে আসতে তাহলে পারে। কৃষাণু ব্যাপারটা দাঁড়াচ্ছে কিন্তু যে যেটা প্রধান আমি- বিচারপতি একটা কথা বলে শেষ করবো। বিচারপতিদের প্রতি এই একটা কথা এই বলে- আবেদন একটা কথা রাখছেন যে ডোন্ট বি জাজমেন্টাল। একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে কৃষ্ণবাবু বলেছিলেন মাঝখানে যে কুলিং পিরিয়ডের কথা। আমি বলছি যে উনি যখন কুলিং পিরিয়ডের কথা বলছেন, এটা একেবারে স্বীকৃত বিষয়। সেখানে আপনি দেখুন পশ্চিমবঙ্গে যে আমাদের SHRC, যে আমাদের হিউম্যান রাইটস কমিশন বা লোকায়ুক্ত, যেখানে যারা যুক্ত হয়েছেন সবাই রিটায়ারমেন্টের পরপরই পেয়ে গেছেন। না না, আমি তারা নাম তো করছি না। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের লোক, তারা তো জুডিশিয়ারি সার্ভিসের জুডিশিয়াল থেকে এসেছেন। আমি নাম করে বলতে পারি গিরিশ চন্দ্রগুপ্ত, যদিময় ভট্টাচার্য, অসীম রায়। আচ্ছা, জুডিশিয়ারি থেকে যারা এই ধরনের দায়িত্ব, কিন্তু তাদেরকেই দেওয়ার কথা। এই পদগুলো তো তাদের জন্যই সংরক্ষিত থাকে। অরুণ মিশ্র এখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে আছেন। রঞ্জন গগৈ ইমিডিয়েটলি MP হয়েছেন। আবার জাস্টিস গাঙ্গুলি, তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন পার্টিতে। প্রশ্ন তো উঠবে, আর প্রশ্ন উঠছে বলেই মানুষের যখন কনফিডেন্স ফেরাতে হয়, তখনও কখনো কখনো যারা আছেন জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করে বিচার দিচ্ছেন, তারা কিছু কিছু হয়তো কথা বলছেন, তারও প্রয়োজন আছে। আচ্ছা কৃষাণু, আমার প্রশ্ন হচ্ছে যে খুব কমন আমরা একটা লব্জ শুনি রাজনৈতিক নেতাদের মুখে, আইনের পথে চলবে। আচ্ছা, আইনের পথে চলবে যারা বলেন, তারাই যখন আইন বা বিচার ব্যবস্থাকে সমালোচনা করেন তখন একটু কন্ট্রাডিক্টরি শোনায়। আজকে দেখলাম যে প্রধান বিচারপতি তিনি কিন্তু তার ভাষণে বললেন, বিচারপতিদের তিনি জানালেন ডোন্ট বি জাজমেন্টাল। কোথাও একটা তিনি ইঙ্গিত দিলেন যে কোথাও কোথাও কোনো বিচারপতি জাজমেন্টাল হচ্ছেন কিনা সে প্রশ্ন ওঠার একটা সুযোগ রয়েছে বা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু তারপরেও যে দায়িত্ব বিচার ব্যবস্থা বা প্রধান বিচারপতি পালন করছেন, সেই একই দায়িত্ব একজন সর্বোচ্চ স্তরের নেতা বা নেত্রীরও থাকে। তিনি, আমি দেখেছি এইখানে কি হয়, যখন একজন সর্বোচ্চ স্তরের নেতা বা নেত্রী সরাসরি কোনো বিচার ব্যবস্থাকে, কোনো বিচারপতিকে সমালোচনা করে কথা বলেন, সেটা অ্যাম্প্লিফাইড হয় নিচের দিকে, এবং পরবর্তীতে অন্য নিচের দিকের নেতা নেত্রীরা তারা অনেক বেশি ভোকাল হয়ে পড়েন, অনেক সময় মাত্রাও ছাড়ান। কৃষাণু, দেখো, একটা কোট, প্রি রিটায়ারমেন্ট জাজমেন্টস আর ইনফ্লুয়েন্সড বাই আ ডিজায়ার অফ এ পোস্ট রিটায়ারমেন্ট জব। এবং এটা আমরা বারংবার দেখেছি। জোর জবরদস্তি বা একদম যেন প্রকারানো দুটো জিনিসকে ইকুয়েট করে দেখাতেই হবে, তার দরুন যেই কমিশনগুলোর মাথায় এক্স জাজেরাই থাকেন তাদের সাথে অন্য কারোর তুলনা করাটা আমার মনে হয় ঠিক নয়। আমি 2-3টে উদাহরণ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই যে বিশেষ একজন জাজ নিয়ে আমরা বারবার কথা বলি, অভিজিৎ গাঙ্গুলি, ইনি কিন্তু রিটায়ার করেননি। ইনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন নিজের রিটায়ারমেন্টের সময়ের আগে। 1, 2 হচ্ছেন ইনি রিটায়ারমেন্টের নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বিজেপি জয়েন করেছে, এবং উনি বলেছেন যে জাজের আসনে বসার সময় হি ওয়াজ ইন টাচ উইথ বিজেপি অ্যান্ড বিজেপি ওয়াজ ইন টাচ উইথ হিম। উনি স্বীকার করেছেন। তো সুতরাং এই ব্যক্তি যখন অযাচিতভাবে কোনো এজলাসে বসে কোনো হিয়ারিংয়ের সময় কোনো নেতার নাম, আমার কোনো নেতার নাম বা রাহুল গান্ধীর নাম কারণ নিয়ে থাকেন, সেটা উদ্দেশ্য প্রণোদিত। কেন কি এই ব্যক্তি, এক মিনিট, এই ব্যক্তি তার না হয়নি, এটাও মিথ্যাচার হলো। উনার একাধিক রায় সুপ্রিম কোর্টে স্টে পেয়েছে এবং সেটা পাল্টে গেছে। উনার এজলাস পাল্টে দেওয়া হয়েছে। উনি এতটাই পক্ষপাত তুষ্ট সুপ্রিম কোর্টের নজরে যে উনার থেকে কেস নিয়ে অন্য জাজের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং এইভাবে গ্রাজুয়ালি মিথ্যাচার করাটা ঠিক নয়। আমি আবার বলছি, কয়েকটা বেসিক জিনিস বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে নয় যে জুডিশিয়ারি, আমাদের যে গণতন্ত্রের স্তম্ভের 4টা স্তম্ভ বলা হয়, 3টে স্তম্ভের মধ্যে অন্যতম 2টো স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি আর লেজিসলেচার। লেজিসলেচার কিন্তু জুডিশিয়ারির উপরে, এটা মানতে হবে। তার দরুন এত জুডিশিয়ারি নিয়ে, কোর্ট নিয়ে এত ভালো ভালো কথা সুমনবাবু এখানে বললেন, কিন্তু শাহবানুর রায়টা কিন্তু এরাই লেজিসলেচারে গিয়ে পাল্টে দিয়েছিল। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা এরাই কিন্তু পাল্টেছে। এটা ভুল বলছে, লেজিসলেচার জুডিশিয়ারির উপরে নয়, এটা ভুল বলছে। একদম, লেজিসলেচার পাল্টাতে পারে। লেজিসলেচার তার শক্তি প্রদর্শন করে কোন জাজ পাল্টে দিতে, জাজমেন্ট পাল্টে দিতে পারে। সেটা যদি সেইভাবে আইন থাকে, তারা আইন তৈরি করে তারপরে নতুন আইন প্রণয়ন করতে পারে, নতুন আইন তুলে নিতে পারে, পাল্টে দিতে পারে।
এই জন্য কেন কি বিজেপির কেন 400 Judiciary- পার 400 পার judiciary কোনো বলছি? defect- এটা তো আমরা জানি। আমি আবার বলছি Judiciary defect কোনো শাহবানু point out মামলাটা কি করলে হয়েছিল? cure করতে পারে by way of শাহবানু legislation। মামলাটা কি হয়েছিল? শাহবানু মামলাতে তো Judiciary- সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল। কোথায় পাল্টালো? কে পাল্টালো? জুডিশিয়ারি তো কোনো ডিফেক্ট পয়েন্ট আউট করলে সেটা বাই ওয়ে অফ লেজিসলেশন এইগুলো আমি আবার বলছি যে এই জিনিসগুলো না, এইগুলো খুব ইজিলি মানে কেন্দ্রীয় মানে ফোকাসটা তো শুধু তৃণমূলকে দোষারোপ করা, ওই জন্য আসল চর্চাগুলো হয় না। আবার আমি বলি কৃষাণু এক মিনিট, এটা তৃণমূল ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট যে তৃণমূলকে দোষারোপ তাই করা তো ফোকাস কথা হবে। হচ্ছে, কিন্তু উদ্দেশ্যটাই তো তাই। দেখুন আজকে আমি আমরা আবার আলোচনাটা বলছি। করছি তার কারণ তৃণমূল কংগ্রেসের নেতা আর নেত্রীরা সবথেকে বেশি না, না, সমালোচনা হয়নি, কারণ তুমি করেছেন বিচারপতিদের, তুমি ধরে তোমার হোমওয়ার্ক হয়তো বিচার ঠিক ব্যবস্থাকে। নয়। তোমার হোমওয়ার্ক হয়তো ভুল আছে, তাই জন্য তুমি এই কথাটা বলেছো। আমি তোমাকে বলবো তৎকালীন আইন মন্ত্রী কিরণ রিজিজু, আমাকে এটা বলতে হবে যে মমতা ব্যানার্জি ডিলিট দিয়েছিল কলকাতা ইউনিভার্সিটি, সেটা চ্যালেঞ্জ করা হয়েছিল বেঞ্চে ছিলেন কিছু হতে পারে যদিও ভট্টাচার্য আপনাদের রাজনীতিটাই ভোট রিটায়ারমেন্টের পরেই পেয়ে গেলেন এখন বিষয়টা হচ্ছে যে আমি বিজেপির তৎকালীন ল মিনিস্টার, আমি কেন্দ্রের ল মিনিস্টার কিরণ রিজিজু প্রত্যক্ষ জনসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের যে কলিজিয়াম সিস্টেম এটা ভুল। যেই কলিজিয়াম সিস্টেমে নিরিখে জাজরা নিয়োগ করা হয় উনি এটাকে ভুল বলেছেন। এটাকে পাল্টে দেওয়া যায় না। এটার সঙ্গে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা 100 লাইনে আসে না, 100 বার এক লাইনে আসে না। এক একটা জাজের কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, এক একটা জাজ কিভাবে নিয়োগ হয়েছে, এক মিনিট, যে নিয়োগের পেছনে একজন জাজ কলকাতা হাইকোর্টে রিটায়ারমেন্টের পর বলে আমি আরএসএস থেকে এসেছি, আমি আবার আরএসএস যদি কলেজিয়াম বলে ছিল না, সে যদি জাজমেন্ট দেওয়ার সময় আরএসএস আমি সর্বোপরি আপনাকে বলা সুযোগ দেব প্লিজ কৃষাণু, এইগুলো তো হচ্ছে না কৃষাণু প্লিজ, আপনি অন্য বিষয় টেনে আনছেন। কলেজিয়াম বিতর্ক ইজ ডিফারেন্ট আর্গুমেন্ট, এবং এটা নিয়ে এখানে অনেকে আছেন যারা হয়তো আপনার সঙ্গে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে না, কিন্তু কলেজিয়াম নিয়ে যা হয়েছে সেটারও সমালোচনা করবেন, এরকম অনেকে এখানে আছেন। কলেজিয়াম ইজ নট আওয়ার সাবজেক্ট টুডে। আমি নিরপেক্ষতার প্রশ্ন রেখেছিলাম। সর্বোপরি বলুন। দেখুন মুশকিল কি হচ্ছে, তৃণমূলের প্রতিনিধির গলা, কথা বলা, চিৎকার মানুষজনও দেখছে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে সর্বত্র। এই বিষয়টা শুধুমাত্র এখন বিজেপি বলছে তা না, সমস্ত বিরোধীরাই বলছে। এবার এত মানুষ যে কথাটা বলছে তার কোনো বেস নেই, এটা তো হতে পারে না। আপনি প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখবেন, সমস্ত কিছুতে তৃণমূল তার নিজের জায়গায় দাঁড়িয়ে যদি দেখে যে একটা আইন ভুল তাহলে বিচারপতি খারাপ, যদি কোনো বিচারের ব্যাপারে তাদের বিরুদ্ধে কথা তাহলে পুরো ওই বিচার ব্যবস্থাটার প্রতি আঙুল দেখানো। এক মিনিট সর্বোপরি আপনি পয়েন্ট থেকে সরে যাচ্ছেন। আপনি যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলছি এখন, এটা নিয়ে আমরা আগে শুরুতে কথা বলেছি। আমার আজকে এখনকার পয়েন্ট, আলোচনার পয়েন্টটা হচ্ছে এটাই ওই মিডিয়া কন্টেন্ট দেওয়া, এই বক্তব্যটা ওই এজলাসে মিডিয়া কন্টেন্ট দেওয়া। আমি ওই প্রশ্নেই আসছি কৃষাণু, আমি ওই পয়েন্টটাই তুলছি। সর্বোপরি দেখুন, আর একটা এক মিনিট, প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটা মনে করুন, তিনি বলেছেন give your judgment, don't be judgmental। একদম এই কথাটা উনি কেন বলছেন? যখন কোনো একজন বিচারপতি তিনি রায় লিখছেন না, তিনি তার এজলাসে বসে মন্তব্য করছেন, একজন অনুসন্ধানকারী অফিসারকে বলছেন অমুক নেতার সোর্স অফ ইনকামের ডিটেলটা আপনার কাছে চেয়েছিলাম, সেটা কোথায়, এটা কিন্তু পরের দিন খবরের কাগজে বেরোচ্ছে। এইখানে কখনো ওই বিচারপতি জাজমেন্টাল কিনা সেই বিতর্কটা উঠছে, এবং স্বাভাবিক কারণে রাজনৈতিক ইন্টারেস্টে কোন রাজনৈতিক দল তার প্রতিবাদ করছে। এটা পার্থদা তখন হয় যখন নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয়, যখন নেতার বান্ধবীর খাটের তলা থেকে গয়না বেরোয়, তখন গিয়ে এই আলোচনাগুলো আর কি প্রাসঙ্গিকতা পায় যে কেন তিনি এটা বলছেন, আর কি পায় সে প্রাসঙ্গিকতা। মানে আপনি বলতে চাইছেন যে বিচারপতি যদি এটা বলে থাকে, যখন দেখা যায় যে নেতা মন্ত্রীর বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, যে কোনো কাউন্সিলর শাসক দলের 100 কোটি টাকার মালিক, যখন এই পরিস্থিতি রাজ্যের, সেখানে দাঁড়িয়ে যখন তাদের কাছে কোর্টে গিয়ে তখন যখন বিচারপতি যদি এই কথা বলেও থাকেন যে কোথায় গেল আপনি পুরো জমা করুন, তখন সেই প্রশ্ন তিনি করতে পারেন, তিনি করতে পারেন। এটাকে জাজমেন্টাল বলে আমি একটু সুমনের বক্তব্য শুনি, তারপর বিষয় প্লিজ বিজেপির মন্ত্রীর বাড়ি থেকে যখন কোটি কোটি টাকা উদ্ধার হয়, যখন বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতির বাড়ি থেকে 207 কোটি টাকা ক্যাশে বাজেয়াপ্ত হয়, বা কংগ্রেস নেতা বা অন্যান্য দলের নেতা হয়,
তার মানে তো কারণ মোরাল গ্রাউন্ড নেই বক্তব্য করার। এই দেশে কোটিপতি নেতার সংখ্যা সবথেকে বেশি বিজেপি, এবং তারা এফিডেভিট করে বলেছে। এক মিনিট সবাইকে বলার সুযোগ দিন, সবাইকে বলার সুযোগ দিন। আপনারা যেরকম শুধু আপনারা বলবেন, বাকি দুজন বসে থাকবেন, এটা হয় না। বিচারকদের সম্পত্তিরও খতিয়ান জানতে হবে, যে বিচারপতিদেরও সম্পত্তি কখন বেড়েছে, কিভাবে বেড়েছে, এটাও পাবলিক ডোমেনে আসতে হবে। করা হয় এটাও পাবলিক ডোমেনে আসতে হবে। এবার আমরা জাজমেন্টাল হয়ে যাচ্ছি। কিভাবে আমি সেটা চাই না, আমরাও জাজমেন্টাল হতে চাই না। আমরাও এখানে, আমরা তো জাস্টিস দেওয়ার জন্য বসিনি অফকোর্স। সুমন, আমার কথা হচ্ছে যে একজন বিচারপতি কিসের ভিত্তিতে কাজ করেন? তিনি তার সামনে যে এভিডেন্সে মানে সাক্ষ্য আর প্রমাণ, এই দুটোর ভিত্তিতে কথা বলেন। তো কোনো সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে কোনো একটা অবস্থানে কোনো একজন বিচারপতি কোনো ব্যক্তির সম্পর্কে, তার কাছে তো তিনি নেতা নন, একজন ব্যক্তি, একটা কোম্পানির মালিক, তার ব্যাপারে, তার সম্পত্তির উৎসের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে কিনা তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন, এবং সেটা সংবাদ মাধ্যমে আসে। এটাকে জাজমেন্টাল বলা যাবে না। এটা আবার এখানে অনেকে বলছেন, আবার অনেকে বলছেন এটাই জাজমেন্টাল। আমি আপনার মন্তব্য শুনতে চাই এই ব্যাপারে। আমি একটা ছোট্ট মানে প্রবল আপত্তি কৃষাণুতে এখানে যে এই ধরনের ঘটনা ঘটছে। না কেন, দেখুন কৃষাণু যেগুলো বলছে কিছু তার মধ্যে কথা ঠিকও আছে, আবার কিছু কথা অন্যায়ও আছে। এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমরা দেখেছিলাম যখন বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে এজলাসে উনি কথা বলছেন, তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলছেন, হঠাৎ একদিন উনি বলে উঠলেন রাহুল গান্ধীর সম্পত্তির উৎস কি। মানে হাউ হি রিলেটেড the property of Rahul Gandhi with the ongoing system, ongoing মানে বিচার দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের, আমি বুঝতে পারলাম না। তাহলে আমি সেক্ষেত্রে বলতেই পারি অভিষেক ব্যানার্জি নিয়ে অযাচিতভাবে কমেন্ট করেন। আপনি শিক্ষা দুর্নীতি নিয়ে বিচার চালাচ্ছেন, খুব ভালো কথা, আনন্দের কথা, করুন। আপনি জাস্টিস দিন মানুষকে, কোনো আপত্তি নেই। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, তার সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক কি, আমি একটু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু আমার কোনো সুযোগ ছিল না। দেখুন, লালা বাংলা ছেড়ে পালা, এই কথাটা বলা যতটা অন্যায় ছিল, ঠিক ততটাই অন্যায় যখন তৃণমূল কংগ্রেসের লোকেরা কোনো এক বিচারপতির বাড়ির দরজায় গিয়ে পোস্টার লাগিয়ে দিয়ে এসেছিল। কিন্তু আমার একটা প্রশ্ন, এই পরিস্থিতি আসছে কেন? সবটাই কি রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মীদের দোষ? এখানে বিচার ব্যবস্থার কি কোনো ফ্ল নেই? আর দেখুন, চোরেদের দিকে আঙুল তুললে চোরেরা চেঁচাবেই, এতে কোনো অবাক হওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে যে র্যাম্পেন্ট দুর্নীতি হয়েছে, আমি মনে করি কৃষাণু একজন ইন্ডিভিজুয়াল বঙ্গবাসী হিসাবে সেগুলোকেও কৃষাণু। আমি শুধু আপনাকে মনে করিয়ে দেবো, মুখ্যমন্ত্রী নিজে বলছেন কাউন্সিলরদের উদ্দেশ্য করে, দলের নেতাদের উদ্দেশ্য করে, আর কত খাবেন? তিনি বলছেন মন্ত্রী হোক বা কোনো কাউন্সিলর হোক, দরকার হলে অ্যারেস্ট হবে, দুর্নীতি করে। এখানে একজন বিশিষ্ট আইনজীবী রয়েছেন প্যানেলে। আমি একটা কথা বলি, এই যে লেজিসলেচারের পাওয়ার বেশি, লেজিসলেচারের আইনগুলো প্রণয়ন করা আইনগুলোকে জুডিশিয়ারি ওভাররুল করতে পারে কি পারে না, এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। কারণ বহু আইন আছে যেগুলো আমরা দেখেছি লোকসভার স্পিকার ওভাররুল করে নিজের ইচ্ছা, নিজের ট্র্যাকে। জটিলতার মধ্যে যাব না, আমি খুব সিম্পল জায়গায় থাকতে চাই। বেসিক না, সব ডাইমেনশন এই সময়ের মধ্যে অত ডাইমেনশন ধরা যায় না। আমার কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেন যে তার দলে প্রচুর এরকম নেতা এবং কর্মী আছে যারা অনৈতিকভাবে রোজগার করছেন, বুঝতে হবে তাহলে উনি যে আইন ব্যবস্থাকে পাবলিকলি আক্রমণ করেন, এতে কিন্তু ভালো কিছু হচ্ছে না। আমার বক্তব্য যে এটা যদি একজন বিচারপতি বলেন তখন তিনি জাজমেন্টাল, যখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন তখন তো তিনিই স্বীকার করে নিচ্ছেন যে তার দলে দুর্নীতিতে ভরা, বা তার দলে অনেক নেতা আছেন, এমনকি মন্ত্রী আছেন, কাউন্সিলর আছেন যারা দুর্নীতি। বিচারপতি কেন প্রশ্ন করতে পারবে না যে অমুককে কেন ধরো? আমাদের হাতে সময়ের একটা সীমিত ব্যাপার থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আজকে প্রধান বিচারপতি বলেছেন, মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেটা সরাসরি এই আদালতের নিরপেক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট নয়, কিন্তু ভারতীয় রাজনীতিতে যে কথাটার গুরুত্ব আছে, তিনি বলেছেন সেখানে বিচারপতিদের সামনে বা আইনজীবীদের সামনে, মূলত তারাই আজকের অনুষ্ঠানে ছিলেন, এবং একাধিক হাইকোর্টের, এই উত্তর পূর্ব ভারতের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতিরা ছিলেন অনুষ্ঠানে, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি যে কথাটি বলেছেন, ভারতের রাজনীতিতে এই বিতর্ক বারবার ফিরে ফিরে এসেছে। তিনি বলেছেন ভারতের সংবিধানের যে মৌলিকত্ব, সেখানে যে মরালিটি, নৈতিকতা, তাতে সমস্ত মানুষের তার নিজের পছন্দ অনুযায়ী চলার
সুযোগ আছে। আমি প্রথমে যে আপনাদের পুরো স্টোরি দেখিয়েছিলাম, প্যাকেজ দেখিয়েছিলাম, তার মধ্যে এই বক্তব্যটা ছিল, কিন্তু তাও আলাদা করে, যেহেতু এটার আলাদা তাৎপর্য আছে, আপনাদের একবার দেখাতে চাই। My kind Constitutional morality gives you a unifying constitutional ethic. It gives you a unifying constitutional ethic, so every Indian citizen can think as she wishes to think. Every Indian citizen can speak as she wishes to speak. Every Indian citizen can worship as they intend to worship. Every Indian citizen is entitled to follow whoever they want to follow. Every Indian citizen is entitled to eat what she or he wants to eat. Every Indian citizen is entitled to marry whoever she or he wants to marry, or not marry at all. আমি এবার আবার বিশ্বজিৎ আপনার কাছে ফিরে আসি, যে যে কথাটা আজকে প্রধান বিচারপতি বলে গেলেন, এটাকে কি শুধুমাত্র উনি বিচারপতিদের বা আইনজীবীদের বললেন, নাকি গোটা দেশকে বললেন? না, উনি তো গোটা দেশকে, রাজনীতিবিদদের বললেন কিনা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। না না বললেন তো অবশ্যই, এবং কেন বললেন এই বলাতে একটা জিনিস, ওই বঙ্কিমচন্দ্রের মতো মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, তার একটা অর্থ লুকিয়ে আছে ভিতরে। তার কারণ তুমি বারবার বলছিলে আইন আইনের পথে চলবে। আইন যদি আইনের পথে চলতো তাহলে আজকে এই কথাগুলো দাঁড়িয়ে বিচারপতিকে বলতে হতো না। তার কারণ এই কথাগুলো কনস্টিটিউশনে লেখা আছে, রাইট টু ফ্রিডমের মধ্যে, স্বাধীনভাবে কথা বলার অধিকার। তার উনি বার্তাটা কাদের দিলেন? আমাকে স্পষ্ট ভাষায় বলুন, কারা আটকাচ্ছে, পরিষ্কার কারা ঠিক করে দিচ্ছে কি খাবেন, কি পড়বেন? অবশ্যই রাজনীতিবিদদের, এবং শুধু রাজনীতিবিদ বললে ভুল হবে, চরমপন্থী রাজনীতিবিদ, যারা 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 আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি না, কেন বলছেন না মনে রাখতে হবে, বলে দেবে আমি গরুর মাংস খাবো কিনা, বলে দেবে আমি কিভাবে জীবনযাপন করব, কোথায় যাব, আমি জীবনের ক্ষেত্রে আমি লাভজেহাদি হব কিনা, সেটা আগে থেকে বলে দেবে। এইটা কিন্তু ভারতবর্ষের সংবিধান কখনো মান্যতা দেয় না। কিন্তু পার্থদা, যে প্রশ্নটা নিয়ে আমার এই পুরো আলোচনার ভিতরে মনে হলো, আমরা শুধু রাজনীতির কথা বললাম, বিচার ব্যবস্থার নিরপেক্ষতার কথা বললাম। আজকে ভেবে দেখুন তো, আর্থসামাজিক বৈষম্য যেভাবে রয়েছে, গরিব মানুষ কি কখনো বিচার ব্যবস্থার শীর্ষে পৌঁছাতে পারছে? তারা কি পারছে? এটা কিন্তু বড় প্রশ্ন, শুধু রাজনীতির নয়। আর্থসামাজিক ভাবে যারা দুর্বল, যারা গরিব, তাদের রাস্তা কোথায়? তারা কাকে ভরসা করবে? তারা তো ছুটে যাবে রাজনীতিবিদদের কাছে। এই পয়েন্টটায় যেতাম, তার কারণ যখন প্রধান বিচারপতি বলছেন যে তার ইচ্ছে মতো খাবে, এ ব্যাপারে ভারতীয় সংবিধান তাকে পূর্ণ অধিকার দিয়েছে, যে মানুষটি খেতে পেলেন না, ইচ্ছা মতো খাবার জন্য যাকে শাস্তি পেতে হলো, তিনি কি আদালতের দরজায় গিয়ে খটখট করতে পারেন তার সে আর্থিক সামর্থ্য না থাকলে? এই প্রশ্নটা আসবে, কিন্তু তার আগে কারা আটকাচ্ছেন, কারা ঠিক করে দিচ্ছেন কি খেতে হবে, কি পড়তে হবে, এই প্রশ্নে তো সর্বরই, যদিও বিশ্বজিৎ কারুর নাম নেয়নি, কোনো দলকে চিহ্নিত করেনি, আমি কৃষাণের কাছে গেলেই এক্ষুনি দলকে চিহ্নিত করবে সর্বরই। না দেখুন, মানে বিষয়টা হচ্ছে যে গরুর মাংস খেয়ে আমি কত বড় সেকুলার সেটা প্রমাণ করার জন্য যারা আছেন তারা প্রমাণ করেছেন। কেমন? না না, প্রশ্ন সুতরাং এটা সেকুলার নন সেকুলার প্রশ্ন, এটা ইয়ে করা যায় না। প্রশ্ন হচ্ছে কেউ এই ব্যাপারে নিয়ন্ত্রণ করছে কিনা, বহুত্ববাদের দেশ, তাকে রিকগনাইজ করা হচ্ছে কিনা। কথাটা বলেনি তো, আমার কথা হচ্ছে মানুষ কি খাবে, কি পড়বে, যেটা উনি বললেন সেটা অত্যন্ত একটা ওই আমরা বলি না যে সতত কথা, বা ভীষণ একটা বইয়ে যেটা লেখা থাকে জীবন ধারণের ক্ষেত্রে, কেতাবি ভীষণ একটা কথা, যে কি পড়ছি কি খাচ্ছি। কিন্তু দেখুন না একটা কনস্টিটিউশনে বলা আছে আমি একটু রাইট টু ফ্রিডমের ক্ষেত্রে, ভাই আমাকে 1 মিনিট সময় দিয়েছেন, আমাকে একবার বলা হোক। নিশ্চয়ই কি খাবেন কি পড়বেন নিশ্চয়ই আপনি ঠিক করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে রুচি একটা বিষয়, শিক্ষা একটা বিষয়। আপনি কোনো কলোনিতে কোনো থাকা কোনো মহিলা বা কোনো কম বয়সী বাচ্চা মেয়ে, সে একটা
উচ্চ স্তরে যারা, ধরুন যে মেয়েটি পার্ক স্ট্রিটে থাকে আর যে মেয়েটি বিজয়গড় স্লাম এরিয়াতে থাকে, দুজনে এক পোশাক পরতে পারে না, কারণ পরলে পরে তাদের কিছু কিছু সামাজিক সমস্যা তৈরি হবে। সেটা সমস্যাটা তৈরিতে পড়বে, কারণ এটার জন্য সামাজিক আইন যদি কেউ তৈরি করে সেটা কি সমর্থনযোগ্য নাকি? আমাকে শেষটা করতে দিতে হবে। আমি বলতে চাইছি যে পোশাক পরা, কি পোশাক আমি পরবো, আমি কোথায় পরবো কি পোশাক, আমি কোথায় কি পোশাক পরবো, আমার রুচি, আমার শিক্ষা, আমার রুচি, আমার শিক্ষা। এক্স্যাক্টলি, আপনার রুচি, আপনার শিক্ষার কথা বলছেন, আমার শিক্ষা, রুচি শিক্ষার উপরে তো তার ব্যক্তিগত পছন্দের উপরে ব্যাপারটা নির্ভর করে। সমাজকে রুচিবান শিক্ষিত করার সুমন দায়, বলুন। সুমন, আমি আসছি কৃষাণ, আপনাকে বলার সুযোগ। সমাজকে রুচিবান এবং শিক্ষিত করার দায় নিতে হবে। নিতে হবে কাদের? রাজনীতিবিদদের। আপনারা রাজনৈতিক নেতারা ঠিক করবেন কে কি পড়বেন। কি আশ্চর্য! বলুন সুমন। রাজনৈতিক নেতারা বা কোনো পলিটিক্যাল ফ্র্যাটার্নিটির কোনো মেম্বার এটা ডিসাইড করতে পারে না আমি কি খাবো, কি পরবো, হিজাব বা বোরখা পরবো কিনা, বেনারসি শাড়ি পরবো কিনা। এটা আমার চয়েস, এবং চয়েস বাই দ্য রাইটস গিভেন বাই দ্য কনস্টিটিউশন। কিন্তু আমার জুডিশিয়ারির কাছে একটা প্রশ্ন, এখানে একজন আইনজীবী রয়েছেন এবং সবাই এখানে বিশ্লেষক আছেন একজন, একটা প্রশ্ন, যে আইনগুলো রয়েছে সেইটা ঠিকভাবে প্রণয়ন করা হচ্ছে কিনা বা আমাদের প্রশাসন সেগুলোর দিকে নজর দিচ্ছে কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন। কৃষাণু বলুন, আমাদের হাতে সময় শেষ। আমি কৃষাণুর বক্তব্য নিয়ে আমি জাস্ট দুটো বিষয় বলছি, যেহেতু যিনি জাস্টিস চন্দ্রচূড় উনি বিয়ের কথা তুললেন, যে অবিবাহিত থাকাটাও আইন সিদ্ধ, বিয়ে করাটাও নিজের পছন্দ মতো আইন সিদ্ধ, কিন্তু বিয়ে করে বউয়ের দায়িত্ব না নেওয়া, এটা নিয়ে উনি কিছু বললেন না। কিন্তু এটা এটাও তো বুঝতে হবে, এটাও তো বুঝতে হবে এই যে যারা মরালিটির জ্ঞান দিচ্ছে, না এটা তো বেআইনি কাজ, এটা বেআইনি কাজ কিনা। বলবো যে জাস্টিস চন্দ্রচূড় যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রাজনীতিবিদ আছেন তারা এটা উপলব্ধি করুন, সাধারণ মানুষ সমাজে যারা আছেন তারা এটা উপলব্ধি করুন যে আমাদের দেশ বহুত্ববাদকে গ্রহণ করেছে, তাকে প্রয়োগ করতে পারা, সঠিকভাবে সবাইকে প্রয়োগ করতে দেওয়া, এটা আমাদের দায়। তাই যে কথা উনি বলছিলেন, কে কি পড়বে, কে কি খাবে, কে কি করবে, তার দায় কিন্তু অন্যের নেওয়া উচিত না, তার উপরেই ছাড়া উচিত। আর কনস্টিটিউশনাল মোরালিটিটাকে বোঝা উচিত। দেখুন, আমি একদম শেষে একটা কথা বলতে চাই। আমি প্রশ্নটা তুলেছিলাম যে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আইনজীবীদের, বিচারকদের, বিচারপতিদের এবং প্রধান বিচারপতিদের সভায় বসে এটা বলেছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। কিন্তু বলেছেন কাদের? তিনি কিন্তু এই বার্তাটা সম্ভবত দেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন তাদের দিয়েছেন, সমাজ যারা নিয়ন্ত্রণ করেন সরাসরি তাদের দিয়েছেন। এ নিয়ে কোনো সন্দেহ কেউ প্রকাশ করলেন না, এটাকে সবাই উপলব্ধি করেছেন। একটা বিষয় এখানে আমাদের আলোচনায় আমরা ছুঁতে পারলাম না, তা হলো যদি কেউ সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে এই প্রতিবন্ধকতার মুখে পড়ে যে তার এই ফান্ডামেন্টাল রাইট, সে তার নিজের পছন্দ মতো জামা কাপড় পরা বা খাওয়া বা বিয়ে করা বা অন্য যে কোনো এই ধরনের ফান্ডামেন্টাল রাইটে পেল না, সে প্রতিহত হলো অন্য কারোর দ্বারা, সে কি সবসময় বিচার ব্যবস্থার কাছে বিচারের জন্য যেতে পারে? এই প্রশ্নটাও কিন্তু অনেক বড় প্রশ্ন। এখনও ভারতীয় বিচার ব্যবস্থায় সবার কাছে বিচার পৌঁছে দেওয়া কতটা সম্ভব হয়েছে? কিন্তু আমাদের হাতে আজকে সময় শেষ। আজকে যেটুকু মূল আলোচনার বিষয় ছিল আমরা ছুঁয়ে যেতে পেরেছি। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, কৃষাণু, সুমন, শামীম সাহেব, সর্বোপরি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আমাদের এই বিশেষ আয়োজন এই সময়ে। আপনারা দেখছেন NK টিভি বাংলা।